একটা ওয়েবসাইট দেখাই দিছিলাম, vizitit.online.com। এই ওয়েবসাইটে যাবেন, গিয়ে ব্লগ অপশনে যাবেন, ওইখানে গিয়ে একটা পোস্ট আছে, ওই পোস্টটা ওপেন করবেন। পোস্টের নাম জানি কি ছিল, দেখবেন প্রয়োজনীয় কিছু টুলস টাইপ হবে যে এইটার মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখবেন লিংক আছে, ওই লিংকে যাবেন, গিয়ে ডাউনলোড করে নেবেন। ফটোশপ লাগলে সামনে থেকে নিয়ে যাবেন, পেন ড্রাইভ নিয়ে আসবেন, তারপরে হচ্ছে সামনে যান, এখন যা দিয়ে আসেন, আপনারা যাওয়ার সময় নিয়ে যান। আচ্ছা গেল। ওকে, গত ক্লাসে আমরা কন্ডিশন নিয়ে কথা বলতেছিলাম। কন্ডিশন তো শেষ হয়ে গেছে, মানে শেষ একেবারে না, কথা বলছিলাম। কি বলছিলাম? কি করা হয়েছে? মানে ওই এগুলো দিয়ে আমরা কিছু করতেছিলাম। কি করতেছিলাম বলেন? কন্ডিশন বুঝছেন, মানে শর্ত দিলে কি হয়, শর্ত না দিলে কি হয়। আচ্ছা, আজকে আমরা প্রথমে একটা কনসেপ্ট সম্পর্কে একটু আলোচনা করি, তারপর এটা দিয়ে কিছু একটা বানাই। প্রথমে আসেন আমরা লিংক আপ করি সবকিছুকে। এখানে বলেন লিংক ট্যাগ style.css, আর জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক আপ করার জন্য স্ক্রিপ্ট ট্যাগ নেবেন, দেন src অ্যাট্রিবিউট নেবেন, এরপর বলবেন আপনার ফাইলটা কই আছে। আচ্ছা, ভালো কথা। এখন আপনি চাইতেছেন, আচ্ছা আপাতত আপনি এখানে একটা ভ্যারিয়েবল নেন, ভ্যারিয়েবলের একটা নাম দেন আপনার পছন্দ মতো। ধরেন ভ্যারিয়েবলের নাম দিলাম কালার্স, একটা ইকুয়াল সাইন দিলাম, তারপর এখানে ডাবল কোটেশন দিয়ে লিখলাম রেড। এখন সেভ করে যদি কোনো কারণে আপনি আপনার এটাকে ব্রাউজারে ওপেন করেন, তাহলে কিছু আসার কথা, কেন আসে নাই বলেন? আমরা তো মানে কোনো ভ্যারিয়েবল তো ডিক্লেয়ার করতে পারছি। আচ্ছা, আমরা শুধুমাত্র ভ্যারিয়েবল কি নিছি। আচ্ছা, এখন আমরা সাপোজ কল করব, ধরেন ওই এলআরটি করলাম, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আর এইখানে গিয়ে আমরা কল করলাম হচ্ছে কালার্সকে। এখন যদি সেভ করে রিলোড করি, তাহলে কে অ্যালার্ট হবে? কালার, ওই যে কালার্সের মধ্যে যেটা রাখা আছে সেটা। এখন ধরেন আমি এইরকম আরো কয়েকটা নিতে চাই, কমা দিলাম, আরেকটা নিলাম, কমা দিলাম, আরেকটা নিলাম, কমা দিলাম, আরেকটা নিলাম, কমা দিলাম, আরেকটা নিলাম। এখন এটার মধ্যে লেখেন সাপোজ গ্রিন, এখানে লেখেন ব্লু, তারপরে লেখেন ইয়েলো, তারপরে লেখেন অরেঞ্জ। তো ধরেন এরকম আমরা কিছু কালারের নাম লিখলাম। এখন এই অবস্থায় যদি রিলোড করি, তাহলে কিছু আসে নাই, কারণ আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সের বাইরে চলে গেছি। জাভাস্ক্রিপ্ট এরকম কমা 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 দিয়ে কোনো কিছুকে এমনি সাপোর্ট করে না। তবে যদি আমরা চাই যে হ্যাঁ আমরা এরকম অনেক কিছুকে রাখবো, অনেকগুলো ভ্যালুকে রাখবো, তাহলে আমরা রাখতে পারবো। আর তখন আমাদেরকে রাখতে হবে একটা অ্যারের মধ্যে। আর এই অ্যারে করার জন্য আমরা একটা থার্ড ব্র্যাকেট দিব, আর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা 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 দিয়ে আপনি যতগুলো খুশি ততগুলো স্ট্রিং রাখেন, মানে নাম্বার রাখেন, অর্থাৎ ডাটা টাইপ রাখেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যারে। ঠিক আছে, আচ্ছা, তো এই অ্যারের মধ্যে আপনি এভাবে একের পর এক জিনিসপত্র রাখতে পারবেন। তো যখন আপনি রাখবেন তখন দেখবেন আপনার আর কোনো সমস্যা হচ্ছে না, সবগুলোই দেখা যাচ্ছে। আচ্ছা, তো অ্যারের মধ্যে অনেকগুলাকে রাখা হয়, এর কারণ হচ্ছে মূলত অ্যারের যখন যেটাকে দরকার পড়বে তখন সেটাকে কল করবে। যেমন ধরেন আপনি এখানে রেকর্ডিং হইতেছে, দেখেন একটা লাল কি জানি পিট পিট করতেছে, দেখছেন হইতেছে। আচ্ছা, এখানে দেখেন আমরা লিখলাম ডকুমেন্ট ডট রাইট, এটা একটা মেথড আমরা জানি। এখানেও যদি আমরা লিখি কালার্স, ঠিক আছে, তাহলে কি আসবে? প্রথমে অ্যালার্ট হবে কালার্স গুলা, ওকে করে দিলে তারপর আমাদের এটাও আসবে। বাট আমরা চাইতেছি অ্যালার্টের মধ্যে দেখাবো গ্রিন, আর এখানে দেখাবো ইয়েলো। ঠিক আছে, তো এইখানে যখন আমি অনেকগুলো আইটেম থেকে একটা আইটেমকে তুলে নিয়ে আসতে চাবো, তখন আপনাকে যেটা করতে হবে, এইখানেও একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে আপনার ভ্যারিয়েবলের নামের পরে।
এবং এইখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইনডেক্স নাম্বারটা বলে দিতে হবে। এখন কথা হচ্ছে ইনডেক্স নাম্বার কি। যখন আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে মানে একটা অ্যারে নেই, এই অ্যারেগুলা ইনডেক্স নাম্বার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ইনডেক্স নাম্বার থাকে। যেমন রেডের জন্য একটা, গ্রিনের জন্য একটা, ব্লু এর জন্য একটা। রেডের ইনডেক্স নাম্বার হচ্ছে 0, তারপর হচ্ছে 1 2 3 4। ইনডেক্স নাম্বার সবসময় 0 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয় না, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। তো এটার হচ্ছে ইনডেক্স নাম্বার কত? 0। তো আপনি যদি কোথাও রেড কে কল করতে চান তখন আপনাকে কল করতে হবে কাকে? 0 কে, অর্থাৎ কালারস এর 0 কে। প্রথমে ভ্যারিয়েবলের নাম, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বললাম তোমার 0 কে কল করব। আচ্ছা না, আমরা হচ্ছে গ্রিন কে দেখাতে চাচ্ছিলাম, তাহলে কল করব কাকে? 1 কে। তো আমরা যদি সেভ করে এখানে যদি একটা রিলোড করি তাহলে দেখেন এখন কিন্তু আর সবগুলো আসে নাই, আসছে কি? গ্রিন। ওকে করে দিলে আবার দেখবো এখানে সবগুলা, কারণ এখানে আমার শুধু কালারস কে কল করা আছে। আমরা যদি এখানেও থার্ড ব্র্যাকেট দিয়ে ইয়েলোকে দেখতে চাই তাহলে আমাকে কত লিখতে হবে? এখানে 3 লিখতে হবে। আমরা যদি এখানে লিখি 3, তারপর যদি আমরা সেভ করে রিলোড করি তাহলে দেখবো অ্যালার্টে আসছে একটা আর এখানে আসছে আরেকটা। মূলত আপনার কাছে একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে কমলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, কলা আছে, অনেক কিছু আছে। এখন আপনি যখন বলবেন আমার দরকার এই মুহূর্তে কলা, তখন কি আসবে? শুধু কলাটাই আসবে। যখন আপনি বলবেন আমার দরকার কমলা, তখন কি আসবে? কমলাটা আসবে। মূলত অ্যারে হচ্ছে একটা ঝুড়ি, আর এই ঝুড়ির মধ্যে অনেক কিছু আমরা রাখতে পারি আমাদের প্রয়োজনে। তো সেইখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যখন যেটা দরকার তখন আপনি সেটাকে কল করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত বিষয়। তো অ্যারের আরো অনেক বিষয় আছে, অ্যারের অনেক ধরনের আছে। তা আমরা অনেক ভিতরে যাচ্ছি না, আপনারা যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন তখন আপনারা অনেক ভিতরে যাবেন। ঠিক আছে, তো এখানে আমরা এই অ্যারের কনসেপ্ট থেকে একটা জিনিস নিব, মানে শুধু এই কনসেপ্টটা নিব। এই কনসেপ্টটা কেন নিব? কারণ আমরা এখন একটা জিনিস বানাবো, আর সেই জিনিসটা হইতেছে একটা ক্লক বানাবো। যেমন এই যে ঘড়ির মধ্যে দেখতে পাচ্ছি 2:35 বাজে, তো আমরা এরকম একটা ডিজিটাল ক্লক তৈরি করব। আর এই ডিজিটাল ক্লকটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই বানাবো। তবে এইটা বানাইতে গেলে আমাদের এই যে তুলে আনার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমাদের প্রয়োজন পড়বে। মানে আমাদের যখন যেটা দরকার তখন সেটা আমরা তুলে নিয়ে আসতে পারবো। তো কিভাবে আনবো চলেন আমরা এটাকে আগে কমেন্ট করে এখানে দেখাই। তার আগে HTML এ যান আর এইখানে কিছু একটা নেন। ধরেন আপনি এইখানে একটা ডিভ নিলেন, ডিভের একটা ক্লাস দেন, ক্লাসের নাম দিলেন ক্লক, এন্ড এইটার ভিতরে আপনি একটা ইউএল ট্যাগ নিলেন, তারপর একটা এলআই ট্যাগ নিলেন, আর এলআই এর মধ্যে লিখলেন 2:35:46 PM। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? তা আমরা সেভ করে যদি ব্রাউজারে যাই আর রিলোড করি তাহলে আমরা দেখব 2:35:46 এখন PM। আচ্ছা, এখন এটাকে একটু সাজাইতে হবে ঘড়ির মতো করে আর কি। তো আমরা এরকম আলাদা আলাদা জিনিসের মধ্যে লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, জাস্ট লিখলাম আর কি। এখন এটাকে সাজানোর জন্য আমরা একটা কাজ করি, flatUIcolors.com এ যাই আর ওইখান থেকে আমরা কাজ করব পরে। আর ক্লকটাকে একটু কল করেন, ক্লকটাকে কল করে style.css এ গিয়ে বলেন যে তোমার একটা প্যাডিং দিব, উপরে নিচে কত পিক্সেল? ধরেন 25 পিক্সেল, আর ডানে বামে কোনো প্যাডিং দিব না। তো ব্রাউজারে রিলোড করলে একটা প্যাডিং আসবে, আসুক। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডট ক্লকের ভিতরে ইউএল কে কল করে বলবো লিস্ট স্টাইল নাম, সেভ করেন আর ব্রাউজারে রিলোড করেন। জানেনই তো কি ঘটার কথা। এরপরে বলেন ডিসপ্লে ফ্লেক্স, কারণ আমাদের এদেরকে পাশাপাশি রাখতে হবে, তাই আমরা নিয়ে আসছি। এরপরে আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যেন মাঝখানে চলে যায়। তো আমরা এটাকে মাঝখানে নিয়ে আসলাম, যদিও এখনো তেমন কোনো ভালো মতো কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবার আমরা বলবো ইউএল এর মধ্যে এলআই। তো এখানে এসে কল করলাম ইউএল, তার ভিতরে এলআই। এটাকে একটা হাইট উইডথ দিব। তো প্রথমে এটার একটা হাইট দিচ্ছি ধরেন 70 পিক্সেল, এটা একটা উইডথও দিচ্ছি ধরেন 70 পিক্সেল, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে বর্ডার দিই। ধরেন আমি এখানে বললাম তোমার একটা বর্ডার হবে 2 পিক্সেল সলিড, একটা কালার কোড কপি করে নিয়ে আসি। এখান থেকে যান, ধরেন এই কালার কোডটাই কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম। তো আমরা যদি এখন ব্রাউজারে রিলোড করি তাহলে দেখবো এই অবস্থা।
আমরা এলআই গুলোতে মার্জিন ব্যবহার করব। উপরে নিচে মার্জিনের দরকার নাই, তবে ডানে বামে 10 পিক্সেল করে মার্জিন দিলাম। এখন যদি রিলোড করি তাহলে দেখব এখন এই লেখাগুলোকে একদম সেন্টারে আনতে চাই, তাহলে কি করতে হয় সবাই জানেন। সরি, প্রথমে বলেন ডিসপ্লে, ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, অ্যালাইন আইটেমস, সেন্টার। তাহলে আমরা দেখব সবকিছু মাঝখানে আসছে। এরপরে আমরা বলতে চাই যে তোমার কালার চেঞ্জ হবে, তো আমরা এখান থেকে কালার নিলাম, কালার ওই কালারটাই দিয়ে দিলাম। তো রিলোড করার পরে কালারটাও চেঞ্জ হইলো। পাশাপাশি আমরা চাচ্ছি ফন্ট সাইজ চেঞ্জ করে দিব, তো ফন্ট সাইজ দিয়ে দিলাম ধরেন 35 পিক্সেল। সেভ করে রিলোড করলাম, মোটামুটি ধরেন ঠিক আছে। আচ্ছা, আর কি getbootstrap.com এ যান, বুটস্ট্র্যাপটাকে লিংক আপ করায় দিই যদি কখনো লাগে আর কি। কপি করলাম, কপি করে ইন্ডেক্সে গেলাম এবং উপরে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন একটা রিলোড করেন, থাকলো, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি আমরা এখন দেখতে পাইতেছি যে আমাদের এখানে এই যে ইয়াতে আসছে। ভিতরের এগুলো কি বড় বড় মনে হইতেছে বেশি? আচ্ছা থাক। আচ্ছা, এবার আবার style.css এ আসেন, হালকা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই। এটা দেওয়া যে দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নাই, আর ডিজাইনটা এমনই হইতে হবে এমনও কোনো কথা নাই, জাস্ট এমনি করতেছি। ধরেন আমরা এখানে বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল, তো রিলোড করেন, থাকুক এরকম। হইতেছে আমাদের ঘড়িতে এখন বাজে কত? 2:35, 46 সেকেন্ড, এবং সারা জীবন এটাই থাকবে। এটাই তো স্বাভাবিক, কারণ এটা এখন স্ট্যাটিক আছে, আমরা HTML এ জাস্ট বসাই দিছি, এটা কখনোই চেঞ্জ হবে না। তো আমরা যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ করতে হবে। এখন এটারে চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে? সারাক্ষণ এটার জন্য একজনকে নিয়োগ দিতে হবে যে তুমি প্রতি সেকেন্ডে একবার করে চেঞ্জ করবা আর একটা করে সেভ দিবা, ঠিক আছে? তাহলে হচ্ছে যে ইউজার ইয়া করবে, তো এটা তো করা সম্ভব না। আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ডাইনামিক করতে হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আচ্ছা, তো ডাইনামিক করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাব। তার আগে এই যে এইগুলার ভ্যালুগুলোই মূলত আমরা চেঞ্জ করব ডাইনামিকলি, তাই না? এই কারণে আমরা এগুলার প্রত্যেকটার একটা করে আইডি ব্যবহার করব, ঠিক আছে? তো আমরা এটার একটা আইডি ব্যবহার করি। এটার একটা আইডি দেন, এটা কিসের জন্য? আওয়ারের জন্য। তো আমরা এটার নাম দিলাম হচ্ছে আওয়ার। তারপর হচ্ছে আমরা পরের আরেকটা আইডি দিলাম, এটার নাম দিলাম হচ্ছে মিনিট। এরপরে আমরা আরেকটা আইডি দিলাম, এটার নাম দিলাম সেকেন্ড। আরেকটা আইডি দিলাম, এটার নাম দিলাম মেরিডিয়ান। তো সেভ করলাম, ঠিক আছে? তো মোটামুটি এই হচ্ছে আমাদের হচ্ছে কি কষ্ট লাগতেছে, ঘুম আসতেছে, আজকে স্প্রে আনার নাই? ও, সারা রাত কথা বলছেন, মুখের ভিতর কি জানি আনচান করে, যাই হোক, না সমস্যা নেই, এরকম হাহাকার সবারই করে, একসময় আমারও করছে। আচ্ছা, তো আসেন, তো যাই হোক, হাহাকার হচ্ছে ম্যারিড লাইফ থেকে অনেক ভালো, এটা বিশ্বাস করবেন, বুঝতে পেরেছেন? এটা মনে প্রাণে বিশ্বাস করে হাহাকার নিয়ে বেঁচে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই জানে, আমি বিশ্বের সবার সামনে দাঁড়ায় বলতে পারবো। বিদায় হজে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিছিল না, এরকম সবার সামনে দাঁড়ায় ঘোষণা দিতে পারবো যে হাহাকার তো ভালো আছে। আচ্ছা, পরে একাকার হয়ে যাবেন একদম। আচ্ছা, করেন না। আচ্ছা, ওকে, এরপরের ঘটনা কি আছে দেখেন। আমরা সবগুলোর একটা আইডি দিলাম, এবার আমরা ভ্যালুগুলো চেঞ্জ করব। তো ভ্যালু চেঞ্জ করা আমরা গত ক্লাসে শিখছি কিভাবে চেঞ্জ করতে হয়। ইফ এলস দিয়ে চেঞ্জ করতে হয়, কি দিয়ে চেঞ্জ করতে হয়? ইনার HTML এর মাধ্যমে। আমরা কি করতে পারি, এখান থেকে এগুলো সবগুলোকেই ইনার HTML এর মাধ্যমে রিপ্লেস করতে পারি। আচ্ছা, তো এখানে চলে আসেন, এখানে এসে বলেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আইডির নাম দেন সাপোজ আওয়ার। এরপরে বললেন ডট ইনার HTML ইকুয়াল সাইন কোটেশন দিয়ে লিখলাম 3। সমস্যা আছে? তো সেভ করে যদি রিলোড করি তাহলে এখানে কি আসবে? 3 আসবে। আচ্ছা, তো এইটাও কিন্তু স্ট্যাটিক, এটাও কিন্তু
ডাইনামিক না, কারণ এখানে আমরা জাস্ট লিখে দিছি 3 আসবে। আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে লড়াইতে হবে আমাদেরকে। আচ্ছা তো এখন আমরা এই জিনিসটাকে নিয়ে আসবো, তবে এখানে ডাইনামিক ভ্যালুটাকে বসাবো। এখন এটা কিভাবে সম্ভব? আচ্ছা ধরেন আপনার কাছে এখানে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলের একটা নাম দেন। ধরেন ভ্যারিয়েবলের নাম দিলাম সময়, ঠিক আছে, ইকুয়াল সাইন দিলাম। আচ্ছা টাইম ইচ্ছা করে দিলাম না, টাইমের সাথে জাভাস্ক্রিপ্টের কোনো কিছু মিল থাকতে পারে, একটা সম্ভাবনা আছে, তাই ইচ্ছা করে দিলাম না। আচ্ছা তো যাই হোক, আমি এখানে নাম দিলাম কি সময়। আচ্ছা আচ্ছা আপনি সময় দিতে হবে এমন না, বাংলিশ করে লিখেন না, বোঝানোর জন্য দিছি। আপনারা ইংরেজিতেই লিখেন, টাইমের সাথে অন্য কিছু যুক্ত করে দিয়ে একটা কিছু করেন, বা টাইম আছে কিনা গুগলে সার্চ করে দেখেন। আচ্ছা আপাতত আমরা এখানে লিখলাম সময়। এটার মধ্যে আমি যেটা রাখবো সেটা এখানে যদি আমি এখন সময়কে কল করি, তাহলে এটার মধ্যে যা থাকবে সেটাই তো এখানে দেখাবে। তার মানে আমি যদি এখানে লিখি 45, এবার যদি সেভ করি আর এখানে রিলোড করি, তাহলে এখানে কি আসবে? 45। কোনো প্রবলেম আছে? আচ্ছা 45 ঘন্টা তো হয় না। আচ্ছা যাই হোক, আমরা অ্যাটলিস্ট বুঝছি যে হইতেছে এখানে যেটা দিব সেটাই আসবে। আচ্ছা এখন আমরা এই জায়গাটায় মূলত লিখব নিউ ডেট। এইটা হইতেছে জাভাস্ক্রিপ্টের একটা বিল্ড-ইন ফাংশন, ঠিক আছে। এইটার মধ্যে এটা যখন আমরা লিখব তখন অনেক বিশাল কিছু এটার ভিতরে চলে আসবে। দেখেন এটা রিলোড করেন, দেখেন বিশাল কিছু আসছে, ঠিক আছে। আচ্ছা এই বিশাল জিনিসটাকে আমরা আপাতত এইখানে না রেখে এটা আপাতত একটু কমেন্টে রাখি। ধরেন একটা অ্যালার্টের মধ্যে নিয়ে আসি, একটা অ্যালার্টের মধ্যে আমরা কল করব কাকে? সময়কে। এবার একটা রিলোড করেন, দেখেন এখানে কি আসছে? মানডে। তারপরে কি আসছে? তারপরে 2020 সাল। দেখেন এখন কয়টা বাজে? 14:44 বাজে, 2টা না 14টা বাজে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটা 24 ঘন্টায় কাউন্ট করে জাভাস্ক্রিপ্ট, কিন্তু আমরা চাইলে পরবর্তীতে এটাকে 12 ঘন্টায় কনভার্ট করাইতে পারবো, এটা কন্ডিশন দিয়ে করতে হবে। আচ্ছা আপাতত এখানে বুঝেন 14:44 বাজে 58 সেকেন্ড। ওকে করে দিয়ে আবার একটা রিলোড করেন, দেখেন এবার 14:45 কত? 25 সেকেন্ড। আবার একটা রিলোড করেন, দেখেন এখানে কি আসছে? 30 সেকেন্ড, মানে 5 সেকেন্ড চলে গেছে এর ভিতরে। আবার একটা রিলোড করেন, দেখেন 35 সেকেন্ড, আবার 5 সেকেন্ড চলে গেছে। আবার একটা রিলোড করেন, এবার 4 সেকেন্ড। বুঝতে পারছি? আচ্ছা এবার আমরা একটু ফাস্ট ছিলাম। আচ্ছা বুঝতে পারছি জিনিসটা, যে জাভাস্ক্রিপ্ট যে হচ্ছে ঘড়ির সময়টাকে ধরে নিচ্ছে। আচ্ছা তো এখন বিষয়টা হলো যে যেখান থেকে ব্রাউজ করবে সে সেখান থেকে এই টাইমটাই পাবে। আমরা এখানে আসি, ঠিক আছে, আমাদের যে টাইম জোন আছে ওই টাইম জোনেই হচ্ছে সেই সময়টা দেখতে পাবে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। অর্থাৎ আমেরিকাতে এখন যে যতটা বাজে, সে এই ওয়েবসাইট যখন ব্রাউজ করবে তখন সে ওই টাইমটাই দেখবে। সো এটা নিয়ে ভাবতে হবে না যে আপনাকে আলাদা আলাদা কান্ট্রির জন্য আলাদা আলাদা কিছু করতে হবে কিনা। জাভাস্ক্রিপ্ট আগে কইরা বসে আছে, সো আপনাকে ভাবার দরকার নাই। আচ্ছা এখন আমাদের কাজ কি হবে? ওই যে ভ্যালুগুলা আমরা দেখলাম যে সময়ের মধ্যে অনেকগুলা ভ্যালু আসছে। কিসের ভ্যালু আসছে? আজকে কি বার, কোন মাস, কত তারিখ, ঘন্টা, মিনিট, সেকেন্ড। বুঝতে পারছি? এই এতগুলা ভ্যালু ওইটার মধ্যে আছে। ধরেন একটা ঝুড়ির মধ্যে এই ধরনের 6টা ফ্রুটস আছে। ওই যে বলছিলাম ঝুড়ি থেকে কমলা তুলে নিয়ে আসেন, তো আপনার দরকার কোন কোন ভ্যালু? আমাদের এই মুহূর্তে দরকার ঘন্টা, মিনিট আর সেকেন্ড, এই 3টা ভ্যালু দরকার। তো আপাতত ওই ডিসেম্বর মাস বা 2020 সাল এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। তো আমাদের দরকার ঘন্টা, মিনিট, সেকেন্ড। এখন আমাদের যখন ঘন্টা দরকার পড়বে, ঘন্টাটা কোন জায়গায় দরকার? ঘন্টাটা কোন জায়গায় বসাতে হবে? এই জায়গাটায় বসাইতে হবে। সো এখন আমাদের ওই ভ্যালুটাকে তুলে এনে এখানে বসাইতে হবে। বুঝতে পারছি? আচ্ছা ভ্যালু এবার কিভাবে তুলে আনে? ভ্যালু তুলে আনার জন্য জাস্ট কিচ্ছু করতে হবে না, তেমন কিছু না। আপনার এই ভ্যারিয়েবলের মধ্যেই সবকিছু আছে। এটাই এখন আপনার কি? ঝুড়ি। আচ্ছা তো এইখানে এই ঝুড়ির পরে এটাকে একটা অবজেক্ট বানায় বলবেন ডট গেট আওয়ার্স। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। এটা হইতেছে একটা মেথড, এই জন্য এটার আবার একটা আলাদা ফার্স্ট ব্র্যাকেট আছে। বুঝতে পারছি? এখানে আমরা কি করছিলাম? অ্যালার্ট, এটা কি? একটা মেথড। এই মেথডের জন্য এই ফার্স্ট ব্র্যাকেটটা। আবার এই গেট আওয়ার্স হচ্ছে আরেকটা মেথড, এইটার মধ্যে আমরা কি এই জন্য ওইটার আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেট। আমরা গত ক্লাসে বলছিলাম যে কি করতে হয়, মেথড দিলেই একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা একটু স্পেস দিয়ে দিলাম বোঝার জন্য। আমরা সময় ডট গেট আওয়ার্স মানে হচ্ছে সময় হচ্ছে একটা অবজেক্ট,
আর ওই অবজেক্ট থেকে আপনি একটা জিনিসকে গেট করবেন। ওই যে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা কি করি, ডকুমেন্ট থেকে ধরি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে ডকুমেন্ট থেকে একটা আইডি কে তুলে নিয়ে আসো। ব্যাপারটা কি বুঝছি? তাহলে সময় থেকে কাকে তুলে নিয়ে আসতেছে, আওয়ারকে। এখন যদি আমরা সেভ করে রিলোড করি তাহলে এখন আর আমরা সবগুলা দেখবো না, শুধু কি দেখবো, এই অ্যালার্টের মধ্যে শুধু আওয়ারের মানটা দেখবো। তো আপনি যদি এখানে একটা রিলোড করেন, দেখেন এখানে এখন কত দেখাইতেছে, 14। ওকে করে দেন। আপনি যদি এই গেট আওয়ার্স এর পরিবর্তে এখানে লেখেন গেট মিনিটস, তাহলে দেখবেন মিনিট কত, 48। তো রিলোড করেন, দেখেন, বুঝতে পারছি? আচ্ছা, তার মানে আমরা কি করতেছি, এখান থেকে হচ্ছে যে কোনো একটাকে তুলে নিয়ে আসতে পারতেছি। বাট তুলে এনে অ্যালার্টের মধ্যে রাখলে কি আমাদের লাভ আছে? নাই। আমরা যেটা করব, প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা ভাবে তুলে আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। আর ওই ভ্যারিয়েবলকেই আমরা ইনার এইচটিএমএল এর মাধ্যমে কি করব, ওই আইডির মধ্যে পাঠিয়ে দিব। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার ভ্যারিয়েবল নেওয়া শুরু করেন। ধরেন হ্যাঁ, 3টা লাগবে। অলরেডি উপর একটা ভ্যারিয়েবল নিছি, এটার মধ্যে সবকিছু আছে, কিন্তু আমাদের সব দরকার নাই, আমাদের দরকার আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা। তো আমরা কি করব, কমা দিয়ে নিচে চলে আসলাম। গত ক্লাসে দেখছিলাম একসাথে যদি ভ্যারিয়েবল নেই কমা দিয়ে কাজ করতে পারি। তো নতুন একটা ভ্যারিয়েবল নেন, ভ্যারিয়েবলের নাম দিলাম ঘন্টা, ইচ্ছা করে দিলাম। এখানে আওয়ারও লিখতে পারেন, কারণ আইডির নাম আবার আওয়ার আছে, ভ্যারিয়েবলের নাম আওয়ার আছে, দুইটা দেখলে গুলায় ফেলতে পারেন। এই জন্য এটার নাম দিলাম ধরেন ঘন্টা, ইকুয়াল সাইন দেন। এইখানে লিখবেন সময় ডট গেট আওয়ার্স, কাজ শেষ। তার মানে ঘন্টার মানটা এখন এখানে বসায় দিলেই কিন্তু আপনার কাহিনী হয়ে যাবে। এখানে জাস্ট কোনটা লিখবেন, সময় লিখবেন, এই কি লিখবো, সময় না ঘন্টা? ঘন্টা, কারণ সময় লিখলে তো সব চলে আসবে। আর ঘন্টা ভ্যারিয়েবলটাকে যদি কল করি তাহলে শুধুমাত্র ঘন্টার মানটা আসবে। তো আমরা যদি সেভ করে রিলোড করি তাহলে দেখবো এখানে 14 বসে গেছে অটোমেটিক। একটু পরে এটা চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইভাবে আপনি কমা দিয়ে আরেকটা নেবেন, এটার নাম দিলেন হচ্ছে মিনিট, ইকুয়াল সাইন দেন, তারপরে লিখবেন সময় ডট গেট মিনিটস। ঠিক আছে, আরেকটা নেবেন, ধরুন আরেকটার নাম দিলাম সেক, তারপরে লিখলাম সময় ডট গেট সেকেন্ডস দিলাম। এবার এখানে যদি আপনি লেখেন কি লিখবেন, সেক, তাহলে কি আসবে, ভুল জায়গায় বসাচ্ছি যদিও। রিলোড দেন, কত আসছে, আবার একটা রিলোড করেন এবং আবার একটা রিলোড করেন। বুঝতে পারছি বিষয়টা? না, রিলোড করতে হবে না, ওইটাও সিস্টেম করব। আপাতত ভ্যালু বসতেছে, আপাতত রিলোড দিয়ে করেন, আপাতত মানে ভ্যালুগুলো বসান। আচ্ছা, আবার রিলোড করেন, এখন 8 হয়ে গেছে। আচ্ছা, এখানে সেকেন্ড থাকবে না, এখানে থাকবে ঘন্টাই। তাহলে আমাদের এইরকমই গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে সবগুলোকে আলাদা আলাদা ভাবে ধরা উচিত। কন্ট্রোল ডি নিলাম, এইখানের জায়গায় কি হবে, আইডির নাম মিনিট ছিল না? হ্যাঁ, আর আরেকটা হবে কি, সেকেন্ড। এখন মিনিট যে আইডিটাকে ধরলাম, এখানে কার মান যাবে, কোন ভ্যারিয়েবলের মান যাবে, ওই যে মিনিটের মান যাবে। আর সেকেন্ড যেটা ধরলাম এটা হবে সেক। তো সেভ করে এবার একটা রিলোড করেন, দেখেন 14টা 51 43 সেকেন্ড এখানে পিএম আছে। এই পিএমটা কিন্তু এখন পর্যন্ত স্ট্যাটিক, এই পিএম কিন্তু এখনো ডাইনামিক হয় নাই। এটারে শেষে কাজ করাবো, আগে এইটুকু বুঝে নেন, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হলো জিনিসটাকে রিলোড দিয়ে কাজ করাইতে হইতেছে। ওকে, আমরা এখন কি করব, এই পুরো জিনিসটাকে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাব। কন্ট্রোল এক্স, বলেন ফাংশন, ফাংশনের একটা নাম দেন। কি দিবেন ফাংশনের নাম? ধরেন ক্লক। আচ্ছা, দিলাম, ঠিক আছে। ওইটা একটা ক্লাস ছিল, মানে আইডি ক্লাস, এগুলোর সাথে ভ্যারিয়েবল মিললে বা ফাংশনের নাম মিললে সমস্যা নাই, কিন্তু আপনাদের যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে ক্লকই রাখেন অথবা ঘড়ি দেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো আচ্ছা দিলাম ঘড়ি, কোনো মিলানি টিলানির দরকার নেই। তাহলে ফাংশনের নাম কি দিলাম, ঘড়ি। তারপর কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট, এইটার ভিতরেই আমরা ওই যে যা যা নিছি সবগুলোকে এটার ভিতরে রাখলাম। এখন কি হবে বলেন তো, এখানে কি আসবে, আগের গুলাই আসবে। কেন আগের গুলো আসলো, 2 ঘন্টা কেন হয়েছে বলেন, ফাংশনের মধ্যে রাখার কারণে। তাহলে অটো চেঞ্জ হয়ে গেল, তাই না? তাহলে কিছু করতে হইলো
ফাংশন নিলে স্যার তো কাজ করতে হবে না, স্ট্যাটিক করতে হবে না, লড়বড় করাইতে হবে না। লড়বড় করতেছে না, খুবই লড়বড়। এই যে 14-2 হয়ে গেছে, আর কিন্তু সেকেন্ড সেকেন্ড তো লড়ে না। এখানে কোনো কিছু চেঞ্জ হয় না, এগুলো আসছে HTML থেকে। আপনার HTML এর মধ্যে এখানে কি আছে 2:35-46, এই যে দেখেন 2:35-46 আসছে, এগুলো চেঞ্জ হয় নাই। পুরো জিনিসটাকে আমরা রাখছি একটা ফাংশনের মধ্যে। আমরা জানি ফাংশন হচ্ছে একটা বক্স। গত ক্লাসে একটা ওই যে ছবি দেখাইছিলাম মনে পড়ে, বেলুন উড়ে যাচ্ছিল, তো আমরা জানি যে ফাংশন হচ্ছে একটা বক্স। বক্সটা প্রথম অবস্থায় আটকানো থাকে, এটা খুলে দিলে তারপরে সেটা কাজ করবে। তো এই ঘড়ির ফাংশনটাকে যখন আপনি খুলে দিবেন, ধরেন নিচেই খুলে দিলেন, তাহলেই কি করবে, এই ফাংশনগুলা কাজ করবে। এখন যদি রিলোড করেন তাহলে দেখেন আপনার ফাংশন আবার কাজ করছে, বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু কথা হলো আমাদের পরিবর্তন তো কিছু হয় নাই। আচ্ছা, ওটা আমরা নাড়াইতেছি। এখন ধরেন আমাদের এইটার ভিতরে যা কিছু আছে এগুলো কি আমাদের প্রয়োজন আছে? এগুলো ফেলে দেন। আচ্ছা, সেভ করেন, রিলোড করেন এখানে। আচ্ছা, পিএম যেটা আছে সেটাও ফেলে দেন, এটাও রাখার দরকার নেই, এটাও আসবে একটু পরে ইয়ের মাধ্যমে। তো আমরা সবকিছু ফেলে দিলাম, এখানে এখন পিএমও নাই। আচ্ছা, রিলোড করলে আমাদের ঘড়ির টাইম চেঞ্জ হচ্ছে এটা বুঝতেছি, বাট আমরা রিলোড করতে চাই না। আর রিলোড করলে পুরো পেজ রিলোড করতে হচ্ছে। তা আমরা আসলে রিলোড করব শুধুমাত্র একটা ফাংশনকে, আমরা পুরো পেজ রিলোড করব না। কারণ আমাদের যদি পুরো পেজ রিলোড করতে হয়, পেজে তো শুধু ঘড়ি থাকবে না, পেজের মধ্যে তো আরো অনেক কন্টেন্ট থাকবে। তো সবই প্রতি সেকেন্ডে যদি শুধু রিলোড করি তাহলে সমস্যা। মানে ইউজার তো ধরেন একবার আসলো, আসার পরে সে কি ঘড়ির টাইম দেখার জন্য বারবার রিলোড করবে? এই জন্য আমাদেরকে জাভাস্ক্রিপ্ট একটা কি বলে মেথড আরেকটা বানায় রাখছে, যেটার নাম হইতেছে সেট ইন্টারভাল। এটার কাজ হইতেছে দেখেন, সেট ইন্টারভাল। এই মেথডটার কাজ হইতেছে কোন একটা নির্দিষ্ট ফাংশনকে একটা নির্দিষ্ট সময় পর পর সে হচ্ছে রিলোড করবে। তো ওই ফাংশনটা কোনটা? ফাংশনের নাম হচ্ছে ঘড়ি। কমা দিয়ে বলবেন কত সময় পর পর করতে চাচ্ছেন। এবার হচ্ছে 1 সেকেন্ড পর পর। আচ্ছা, তো আপনি 1 সেকেন্ডের জায়গায় লিখবেন 1000, মানে 1000 মিলি সেকেন্ড। তো এই 1000 মিলি সেকেন্ড পর পর এই ঘড়ি নামক ফাংশনটা হচ্ছে অটো রিফ্রেশ করবে এই মেথডটা। তো আমরা যদি রিলোড করি এখানে, এখন দেখেন আমাদের ঘড়ি এখন ঠিকঠাক মতো চলতেছে, বুঝতে পারছি? এটা 1 সেকেন্ডের বেশি কিন্তু দেওয়া যাবে না, 1 সেকেন্ডের কম দিতে পারেন। ধরেন আপনি এখানে 100 দিলেন, কোনো সমস্যা নাই। মানে 100 মানে হচ্ছে 100 মিলি সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। কিন্তু 100 মিলি সেকেন্ড পর পর রিফ্রেশ হওয়া মানে কিন্তু ভ্যালু চেঞ্জ হওয়া না। ভ্যালু কিন্তু চেঞ্জ হবে কখন? 1 সেকেন্ড পরে। ঘড়ির টাইম চেঞ্জ না হলে তার ভ্যালু চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে রিলোড করেন, দেখেন আমাদের 100 দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো আচ্ছা, আমরা সেভও করি নাই। আচ্ছা, সেভ করেন, এবার রিলোড করেন, দেখেন ওই 1 সেকেন্ড পর পরই আপনার ভ্যালু চেঞ্জ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে এই অংশটুকু আমাদের শেষ। এইবার আমাদের যাইতে হবে কন্ডিশনে। কন্ডিশনে গিয়ে এটারে এখন 12 ঘন্টায় 12 ঘন্টায় কনভার্ট করতে হবে। এখন 24 ঘন্টায় আছে, আর 12 ঘন্টায় কনভার্ট করলেই তখন আমাদের এটা দরকার, এই এম বা পিএম দরকার। কিন্তু আগে তো আমাদের আসলে এম পিএম এর প্রয়োজন নাই। তখন এটা যদি কেউ 24 ঘন্টায় কাউন্ট করেন, তখন আমাদের এই পাশেরটার এম পিএম এর জন্য এটার প্রয়োজনই থাকবে না। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ডিশন ব্যবহার করব। তবে কন্ডিশন ব্যবহার করতে হবে যেখানে ভ্যারিয়েবল গুলো নিছেন আর যেখানে আপনি আপনার ভ্যালুগুলো সেট করছেন তার উপরে, সরি মানে দুটার মাঝখানে আর কি। ঠিক আছে, এই মাঝখানে আপনি কন্ডিশন গুলো দিবেন। তার আগে আপনি আরেকটা কন্ডিশন নেন, কমা দেন, এখানে সরি একটা ভ্যারিয়েবল নেন, এটার নাম দেন হচ্ছে দিন রাত, ইকুয়াল সাইন দিয়ে এখানে লিখলেন AM। ঠিক আছে, এই লাইনটাকে কপি করেন। এখানে আমাদের একটা আইডি ছিল এটার জন্য, আইডিটাকে কপি করে এখানে বসায় দেন। এই জায়গায় কাকে কল করবেন এখন? দিন রাত দিলাম, দিন রাত। সেভ করেন আর ব্রাউজারে রিলোড করেন। কি বসছে? AM বসছে। আচ্ছা, থাকুক AM, আমরা পরে দেখতেছি এটারে AM বানাবো নাকি PM বানাবো, এটা পরে দেখা যাবে। আপাতত AM বসে আছে, থাকুক। এবার এখানে কাজ করেন। প্রথম কাজ হতেছে বলবেন ইফ, আচ্ছা কমেন্ট করে করে করেন, কারণ আমাদের আলাদা আলাদা কন্ডিশন হবে সবগুলোই। তো আমরা এখানে প্রথম যেটা করব সেটা হইতেছে 12 ঘন্টায় কনভার্ট করব। ঠিক আছে, এখানে কমেন্ট করে রাখেন 24 থেকে 12 নিয়ে যাইতেছি, এরকম কিছু করলাম। এবার বলেন ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট,
এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে কন্ডিশন। এখন কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হচ্ছে যখন আমাদের এই ঘন্টার মান 12-র বেশি হবে, মানে এখন কত 12-র বেশি 14, তো যখন আমাদের ঘন্টার মান 12-র বেশি হবে তখন আমরা ওই ঘন্টার ভ্যালুর সাথে 12 মাইনাস করে দিব, তাহলে কত আসবে? 0। 12 থেকে 12 মাইনাস করে বুঝেন নাই? যখন আমাদের ঘন্টার মান 14 মানে 12-র বেশি, এখন আমাদের ঘন্টার মান কত? না আপনি বলছেন ওইটা মানে 12 বা 12 বেশি হবে না নাকি? 12-র বেশি, 12 হবে, সেটা 24 থেকে মাইনাস হয়, সেটা 12 থেকে মানে ওই ভ্যালুটা থেকে মাইনাস হবে, মানে ঘন্টার ওই সময় যে ভ্যালু সেটার সাথে 12 মাইনাস হবে। ঠিক আছে, বুঝছেন? আবার বলি, ঘন্টার মান যখন 12-র বেশি হবে মানে 12-র চেয়ে বড় হবে, তখন যদি আমরা ওই ভ্যালুটার সাথে 12 বিয়োগ করি তাহলে কয়টা বাজবে? 1 2 3 4 1 2 3 4। মানে এখন যদি আমাদের ঘন্টার মান হয় 14, তাহলে ওই 14 সাথে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কয়টা বাজবে? তাহলে আমাদের তো দুইটাই বাজানো দরকার, বুঝতে পারছি? একটু পরে কয়টা বাজবে? 15টা, মানে আমাদের হিসেবে 3টা। তো আমরা যদি 15 থেকে 12 বিয়োগ করে দিই তাহলে কত থাকবে? 3। এই জায়গায় কন্ডিশনটা আমরা সেইটাই দিব, বলবো আমাদের ভ্যারিয়েবল ঘন্টা যদি কখনো গ্রেটার দেন 12 হয়, ঠিক আছে, ঘন্টা গ্রেটার দেন যদি কখনো 12 হয়, তাহলে আমরা এখানে কিছু একটা চেঞ্জ করব। কি চেঞ্জ করব? ভ্যারিয়েবলটাকেই চেঞ্জ করে দিব। ভ্যারিয়েবলের নাম কি? ঘন্টা। ঘন্টা ইকুয়াল টু ঘন্টা মাইনাস 12। এখন দেখেন এটা বুঝছেন কিনা। এখানে কি করছি? প্রথমে শর্ত দিছি, ঘন্টা থাকবে তাতে কি প্রথমে শর্ত দিছি, শর্তর মধ্যে কি লিখছি? ঘন্টা যদি 12 থেকে বড় হয়। তারপর আমরা আবার ভ্যারিয়েবল নিছি, ঘন্টা নামের একটা ভ্যারিয়েবল নিছি। এই যে ভ্যারিয়েবলটাকে এখানে কল করলাম, মানে ঘন্টার মান হবে। হ্যাঁ, এখানে আমরা বলি 5, যদি বলি 5, কিছুই লিখলাম না। কি লিখলাম? যদি আমরা কন্ডিশন কি দিছি? 12 আমরা বলছি, দেখেন এখানে একটু বুঝেন। আচ্ছা 5 বাদ দেন, এখানে আমরা লিখলাম হাই। এবার বুঝেন, ঘন্টা যদি 12 থেকে বড় হয়, আমি বললাম যদি তোমার ঘড়িতে 12-র চেয়ে বেশি বাজে তাহলে তোমাকে হাই দেখাইতে হবে, বুঝতে পারছি? তাহলে কোথায় এই যে ঘন্টার মানে কি বসাই দিলাম? আর আমরা জানি একটা ভ্যারিয়েবল যখন একাধিকবার থাকে, যখন আপনি ভ্যারিয়েবলকে কোথাও কল করবেন, এই যে ভ্যারিয়েবলটাকে কল করলেন, এই ভ্যারিয়েবলটা ভ্যালু কোনটা থেকে নেবে? যেটা সবচেয়ে কাছে এটা থেকে নেবে, বুঝতে পারছি? তো সবচেয়ে কাছে এইটাতে আছে, আর এইটাতে সে তখনই দেখবে যে এখান থেকে নিতে গেলে আমাকে আগে একটা শর্ত পূরণ করে তারপরে নিতে হবে। শর্ত না পূরণ করতে পারলে সে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রবেশই করতে পারবে না। যখন শর্ত পূরণ করতে পারবে না তখন সে এইখানে না গিয়ে কোথায় যাবে? এইখানে। আর যখন শর্ত পূরণ করতে পারবে তখন কোথায় যাবে? এইখানে। তো আমাদের এই শর্ত কি এখন পূরণ হয়েছে? ঘন্টা কি 12 থেকে বড়? আচ্ছা, তার মানে আমরা যদি রিলোড করি তাহলে আমরা দেখবো এখানে হাই দেখাইতেছে, বুঝতে পারছি? আমরা কি এখানে হাই দেখাইতে চাই? আমরা চাই ঘন্টার যে মান আছে বর্তমানে সেটা থেকে 12 বিয়োগ হয়ে যাক। তার মানে ঘন্টার মান এখানে এখন কত বসবে? 14 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই কত বসবে? 2। তার মানে এখন এই জায়গায় টোটাল হিসাব করে কত বসতেছে? 2। তার মানে এই ঘন্টার মানে হচ্ছে 2, বুঝতে পারছি? আচ্ছা, এখানে 3 বাজছে, তার মানে এখন কি 15 মাইনাস 12, তার মানে এখানে এখন কত বসবে? 3। আর এখানে যেহেতু 3 আছে তাই এখানেও আমরা এখন কি করব? 3 পাবো। আচ্ছা, এখন একটা রিলোড করেন, আমরা এখানে 3 পাইছি, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের 12 ঘন্টায় কনভার্ট করা শেষ। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয় থাকে। আমরা কিন্তু এইখানে বলছি যে 12 ঘন্টা মানে ঘন্টার মানটাকে আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে, আমরা জাভাস্ক্রিপ্ট কিন্তু 12 ঘন্টা চিনে না, জাভাস্ক্রিপ্ট কিন্তু 24 ঘন্টাকেই চিনতেছে। জাভাস্ক্রিপ্ট কিন্তু 12 ঘন্টাকে চিনে না। আমরা শুধুমাত্র কন্ডিশন দিয়ে এটাকে নিজেদের মতো করে বানায় নিলাম। কিন্তু একটা সময় যখন রাত 12টা বাজবে তখন ঘড়িতে কয়টা বাজে? 59 সেকেন্ড হয়। 11টা 59 পরে কয়টা বাজে? 24টা। কয়টা বাজে? 13টা বাজে, রাত 12টা বাজে। ধরেন 24 ঘন্টা কাউন্ট করতেছি, 23টা 59 পরে কি বাজে? 0 বাজে, রাইট? তখন কিন্তু 24টা বাজে না, রাত কিন্তু 24টা হয় না, কি হয়? 0টা হয়। আচ্ছা, তো ঘন্টার মান যখন এখানে 0 থাকবে তখন কি এই শর্ত পূরণ হবে? এই শর্ত পূরণ না হলে কি দেখাবে? 0ই দেখাবে। তো আমাদের 12 ঘন্টা হিসাব করলে কি 0 আসে?
তখন কি রাত 12টা বাজে না? তো তখন এই জন্য আমাদেরকে এই শূন্য যেন না দেখায় সেটার জন্য আলাদা একটা কাজ করে ফেলতে হবে। যদি শূন্য হয় তাহলে যদি শূন্য হয় তখন 12ই দেখাবে, বুঝতে পারছি? আচ্ছা, তো এইটাকে আপনি হচ্ছে একটা জায়গায় করে রাখেন। আচ্ছা, ধরেন আমরা নিচেই করতেছি, আমরা এখানে লিখলাম শূন্য হইলে 12 হবে, এটা জাস্ট কমেন্ট করে বুঝাইলাম। এখানে এটা নতুন কন্ডিশন, তাই এখানে এলস টেলস এর আসার দরকার নাই, শুধুমাত্র ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এবার কন্ডিশন এখানে দেন। এখানে বলবেন ঘন্টা যদি কখনো ইকুয়াল 0 হয়, কন্ডিশনের ক্ষেত্রে একটা ইকুয়াল মানে হচ্ছে, মানে প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা, আর যখন আপনি বাম পক্ষ ডান পক্ষ সমান বুঝাইতে যাবেন সেটার মানে হচ্ছে ডাবল ইকুয়াল দিতে হবে। তাহলে এই ঘন্টা ইকুয়াল 0 মানে ঘন্টার মান যদি 0 হয় কখনো, তাহলে এখানে কি বসবে? আমরা এখানে বলবো ঘন্টা ইকুয়াল টু 12 বসবে, বুঝতে পারছি? যদিও এটা এখন রিলোড করলে কোনো ফলাফল পাবো না, কারণ এখন রাত 12টা বাজে না। আচ্ছা, এটা এখানে আছে, এখানে পড়ে থাকুক, এটা দেখা যাবে 12টার পরে। আচ্ছা, এরপর আসেন আরেকটা কাহিনীতে। কাহিনীটা হলো এএম আর পিএম এর কাহিনী। আচ্ছা, আমাদের এখানে এখন এএম বসে আছে, বাট এখন তো আসলে এএম না, এএম মানে হইতেছে রাত 3টা, কিন্তু আমাদের এখানে কি রাত 3টা বাজে না, তাহলে রাত 3টা বাজাইতে হবে, আমার সরি এটা এখন দুপুর 3টা বাজাইতে হবে বা বিকেল 3টা বাজাইতে হবে। ওকে, তো এখানে লেখেন এম বা পিএম। এখানে বলেন ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখেন আপনার কন্ডিশন কি হওয়া উচিত? নরমালি কি দেখাচ্ছে? নরমালি দেখাইতেছে পিএম কখন দেখাবে? পিএম 12টার পরে দেখাইবো, দিনে দুপুর 12টার পরে। পিএম 12টার পরে দেখাবে। আচ্ছা, এটা কাজ করি, একটু সহজ বানাই, এটারে পিএম বানাই দেখি। এখন নরমালি কি দেখাবে? পিএম দেখাইবো। নরমালি পিএম দেখাবে। কি হলো? ও আচ্ছা, কন্ডিশন দিয়ে কিছু করি না এই জন্য আসতেছি। তো যাই হোক, নরমালি এখন কি দেখাচ্ছে? পিএম দেখাবে। আচ্ছা, এম তাহলে কখন হবে? 12টার পরে। না এটা ওই রাত 11টা দাঁড়ান, সহজ করবো নাকি কঠিন করবো? ভাই ভাই দাঁড়ান, একটু চিন্তা করি, আগে একটু চিন্তা করি। এম দিলে সহজ হবে না পিএম দিলে সহজ হবে, সেটা মানে নরমালি কোনটা দেখালে সহজ হবে আপনাদের জন্য সেটা আগে একটু ভাবি। ধরেন আমরা পিএম বসাইছি, ঠিক আছে, তাহলে এম কখন হবে? রাত 12টার পরে। রাত 12টার মানে 12 নিচে হলেই এম বসবে, এটাই তো। 12 নিচে হলেই কি বসবে? এম বসবে, ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, উপরেরটার মধ্যে তো হবে। এইখানে তাহলে এখন বলেন, দিন রাত, হ্যাঁ ঘন্টার জায়গায় দিন রাত হবে না? দিন রাত হলে কি আমাদের পিএম না? হ্যাঁ কন্ডিশনটা তো দিব দিন রাত আমরা, তাই না? হ্যাঁ, কন্ডিশনটা দিন রাতে চেঞ্জ করব, কিন্তু ইয়াটা কি করব? ঘন্টার উপরে তো নির্ভর করবে দিন রাত কোনটা বসবে। এই জন্য এখানে লিখবেন ঘন্টা যদি লেস দেন 12 হয়, বুঝছেন? ঘন্টা যদি 12 থেকে ছোট হয় তাহলে এএম হবে। এখন দেখেন 12 থেকে ছোট মানে কি? ঘন্টা যদি 12 থেকে ছোট হয় তাহলে দিন রাত হবে AM নাকি? ঘন্টা থেকে একটা এগারোটা 59। আচ্ছা, সেটা বাদ দেন, আপাতত বুঝেন এখানে ঘন্টা যদি 12 থেকে ছোট হয়, ঘন্টার মান 59 যাওয়ার দরকার নেই। এখন ঘন্টার মান যদি কখনো 10 হয় তখন কি হবে? এম হবে, ঠিক আছে। আবার ঘন্টার মান যদি কখনো 20 হয় তখন কি হবে? পিএম হবে। ঘন্টার মান যদি কখনো 12 হয় তখন কি হবে? 12 হলে তো পিএম হবে। ব্যাপারটা বুঝছেন? ঘন্টার মান যদি কখনো 12 হয় তাহলে কি হবে? পিএম হবে, কারণ আমরা বলছি 12 থেকে ছোট হলেই কেবলমাত্র কি বসবে এখানে? এই যে দিন রাতের মান আমরা চেঞ্জ করে দিব, এখানে আমরা পিএম এর পরিবর্তে কি করে দিব? এএম করে দিব। এখন দেখেন ঘন্টার মান যখন 12 থেকে ছোট হবে তখনই কেবলমাত্র দিন রাত কি বসবে? এএম বসবে, আর নরমালি সবসময় কি বসবে? পিএম বসবে। ব্যাপারটা বুঝছি তো? সেভ করেন, সেভ করে এখানে একটা রিলোড করেন। রিলোড করার পরে দেখেন এখানে এএম দেখাইতেছে। এখন বলেন এএম কেন দেখাইতেছে? আমাদের ঘন্টার মান কি 12 থেকে ছোট না? আমাদের ঘন্টার মান তো 3। তার মানে এই কন্ডিশনটাকে যদি আপনি এইখানে রাখেন সারা জীবন এটা এএমই থাকবে, কখনোই পিএম থাকবে না। কারণ এইখানে সে ঘন্টাকে কাউন্ট করতেছে এই জায়গা থেকে, সে দেখতেছে ঘন্টার মান তো 12 থেকে ছোট, সে তো এইখান থেকে কাউন্ট করতে পারতেছে না। আমরা জানি যে কি করে, সে সবসময় তার উপরের ভ্যারিয়েবল থেকে নেয়, কাছের উপরের ভ্যারিয়েবল থেকে। তাই আমরা এই কন্ডিশনটাকে এইখানে না রেখে অবশ্যই সবার উপরে রাখবো। এই ক্ষেত্রে আমাদের আর কোনো ঝামেলা নাই। এখন সে এইখান থেকে নিবে, এখন সে দেখবে ঘন্টার মান কত?
এইখানে কত 15 এই যদি ঘন্টার মান 15 হয় তাহলে কি এই কন্ডিশন সত্যি? না। তার মানে দিন রাত ইকুয়াল টু এম হবে না, কি হবে? পিএম হবে। সেভ করেন, সেভ করে রিলোড করেন, এখন দেখেন পিএম আছে। তো কখন হচ্ছে যে কখন হবে এখানে এম হবে কখন? যখন ঘন্টার মান হচ্ছে 12 হবে, 12 থেকে ছোট হবে। তো 12 থেকে ছোট কখন হবে? এখন বাজে 15টা, তারপরে বাজবে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 0। যখন 0 হবে তখনই কি 12 থেকে ছোট হয়ে গেল, তার মানে এম হয়ে যাবে। আর আমরা জানি রাত 12টা মানেই কি এম। আর যখন 0টা বাজবে তখন এইখানে 0টা বাজবে, কিন্তু এই কন্ডিশনের কারণে 0টা কোনোদিনও বাজবে না, সবসময় কি বাজবে? 12টা বাজবে। কিন্তু এইখানে যে 12টা বাজছে এইটা ওই খবর জানে না, কারণ ও আছে উপরে, আমরা চেঞ্জ করছি কোথায়? নিচে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ঘড়ি কিন্তু বানানো শেষ। ভাই যে 3 এর আগে কি 0 দেওয়া যায় না? আচ্ছা, 3 এর আগে 0 দিব। 3 এর আচ্ছা, জি বলেন। তাহলে রাত যখন 12টা বাজবে তখন কি হবে? এম নাকি পিএম? এম। ছোট বলা হলো 12 থেকে বড় বলা হলো, 12 হলে কি হবে এটা তো বলা হয়েছে। 12 ছোট মানে 12 ছোট মানে কি? 12 ছোট হলে এম হবে, আর 12 হলে 11 পর্যন্ত কাম করে সমস্যা মানে একবারে যখন সংঘর্ষের পরে আমরা বলছি দেখেন, আমি বলছি ধরেন আমি আপনাকে বললাম সে যদি আপনার নিচের ক্লাসে পড়ে তাহলে আপনি তাকে স্নেহ করবেন, ঠিক আছে? আর কিছু বলি নেই। ওকে, তার মানে নিচের ক্লাসে পড়লে স্নেহ করবেন। এখন যদি সে আপনার উপরে ক্লাসে পড়ে তাহলে আপনি তাকে স্নেহ করবেন না। যদি আপনার সমান আপনার সেম ক্লাসে পড়ে তাহলে কি করবেন? স্নেহ করবেন না, কারণ আমি তো আপনাকে শুধু বলছি যদি আপনার চেয়ে ছোট ক্লাসে পড়ে তাহলেই কেবলমাত্র তাকে স্নেহ করবেন, ঠিক আছে? তার মানে এই ঘন্টা যদি 12 থেকে ছোট হয় তাহলে এম আসবে, কিন্তু সমান হলে এম আসবে না, পিএম আসবে। আর দুপুর 12টা যখন বাজবে তখন কি হবে? সমান হবে, আর তখন পিএম থাকবে। আর এইখানে রাত 12টার সময় থাকবে 0, আর 0 মানে কি 12টা থেকে ছোট, তার তখন আবার কি হয়ে যাবে? এম হয়ে যাবে। অর্থাৎ দুপুর 12টার সময় এখানে 12ই থাকবে, তার মানে পিএম থাকবে। আর রাত 12টার সময় 0 থাকবে, তার মানে এখানে এম হয়ে যাবে। আর এখানে তো আমরা কাজ করছি 24কে 12 বানাইছি, আর এখানে আমরা 0কে আবার 12 বানাইছি। আচ্ছা, এবার কাজ হইতেছে যে উনি যেটা বললে এগুলো এক্সট্রা, যেমন এটার সামনে আমি একটা 0 বসাইতে চাই, ঠিক আছে? একলা দেখতে ভালো লাগতেছে না। এখন আমরা যদি ওই ধরেন এখানে একটা কমেন্ট করেন, সাপোজ লিখলাম অ্যাডিং 0। আচ্ছা, এবার লেখেন ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এবার এই কন্ডিশনটা আপনিই বানান, বলেন কখন 0 বসাইতে চান? 3 এর আগে মানে প্রত্যেকটা সংখ্যার আগে 0। যদি একটা শুনছি, যদি 12 থেকে এক্স্যাক্টলি, যখন না 12 থেকে ছোট হলে হবে না, যদি 10-এর থেকে ছোট হয়, মানে আমাদের যখন একটা সিঙ্গেল 0, তার মানে 10-এর থেকে ছোট হলেই সিঙ্গেল হবে। এই জন্য আমরা এখানে লিখব যখন ঘন্টা লেস দেন 10, তখন আমরা এখানে লিখব ঘন্টা ইকুয়াল টু 0 প্লাস কি লিখব? ঘন্টা। এই প্লাস এর মানে হইতেছে অ্যাড করা অথবা কনকেট করা। এখন এই দুইজনকে অ্যাড করে দিবে, কারণ এইখানেও একটা সংখ্যা, এইখানেও একটা সংখ্যা, দুইজনই যদি সংখ্যা হয় তাহলে কি হয়? যোগ করে, তাই তো? যেমন এই যে এখানে আমরা মাইনাস করছি, কোথায় জানো? এই যে এখানে মাইনাস করছি, তার মানে এখানে কি হবে? যোগ করবে। তাহলে 3 এর সাথে কাকে যোগ করতেছি? 0কে যোগ করতেছি। এখন রিলোড করলে কি হইতেছে? সেম রেজাল্ট। 0-র সাথে যাকে যোগ করবেন সে তো কি হবে? সেটাই তো হবে। 0-র সাথে যাকে যোগ করেন তাকে কি হবে? তাই হবে। আচ্ছা, এই জন্য এটাকে নাম্বার রাখতে পারবেন না, এটাকে বানাই দিবেন স্ট্রিং। আমরা জানি স্ট্রিং ডাটা টাইপ যখন হবে তখন কি হয়? যেটা থাকে সেটাই আসে। তো আমরা এই জন্য 0কে বানাই দিলাম স্ট্রিং প্লাস ঘন্টা, অর্থাৎ ঘন্টার যে মান আছে সেটাই বসবে, তার সাথে একটা স্ট্রিং শুধু যুক্ত হবে। তো আমরা যদি এবার সেভ করে এখানে একটা রিলোড করি তাহলে দেখব এখানে ওই 0টা বসে এটা গেছে। তো সবগুলোর সাথেই বসে। হ্যাঁ, এটা যদি সবগুলোর সাথেই বসাইতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট হচ্ছে এখানে, এইখানে, এইখানে আর এইখানে আমাদের ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করে দিতে হবে মিনিট। কিন্তু স্যার যখন দুই সংখ্যার হবে তখন কি হবে? তখন কি তখন এই 0টা যুক্ত হবে না। 10 এর নিচে এইখানে যান, ঘন্টার পরিবর্তে লিখবো সেক। আচ্ছা, যখন দুই সংখ্যার হবে
মানে 10 হয়ে যাবে, তখন এই জিরোটা আর অ্যাড হবে না, কারণ আমরা বলছি যদি 10 নিচে হয় তাহলেই কন্ডিশন সত্যি, তাহলে এটার ভিতরে যাবে, আর 10 উপরে হলে আর এটার ভিতরেই যাবে না। এখন যদি আমরা সেভ করে রিলোড করি তাহলে দেখবে যে এই সেকেন্ডের আগেও বসে গেছে। বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়। এখন আমাদের এই ঘড়িটা সচলভাবেই চলবে, যখন যেটা মানে প্রয়োজন পড়বে তখন সেটাই হবে। এই হইতেছে মানে জাস্ট একটা ছোট্ট প্রোগ্রাম বানায় দেখলাম যে আসলে কিভাবে মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, হ্যাঁ ওই গোল গোল করানো, হ্যাঁ এটাও করা যাবে, হ্যাঁ ওই যে ওইটাও করা যাবে, ঠিক আছে ওইটাও করা যাবে, কিন্তু অনেক পেঁচাইতে হবে আর কি, ঠিক আছে। আর ওইটার জন্য মূলত আপনাকে ইউআই মানে কি বলে ওই ইউআই দিয়ে মানে ইমেজ দিয়ে করাটা বেটার হবে, মানে আপনি HTML দিয়ে এত কিছু বানাইতে পারবেন না, আপনাকে ওই ইমেজই নিতে হবে, ঠিক আছে। ওই 12 1 2 3 4 যুক্ত ইমেজ নিবেন, তারপরে হচ্ছে একটা কাটা নিবেন বা দুইটা কাটা নিবেন, ওইটার ওই ইমেজের মাঝখানে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ হইতে হবে, কাটাগুলো একটা আলাদা ইমেজ, আর ওই গোল ঘড়ির 1 2 3 4 সহ এটা আলাদা ইমেজ, তারপরে হ্যাঁ হ্যাঁ পজিশন করে এখানে বসাইতে হবে, বসায় তারপরে এটাকে কাহিনী করতে হবে, এটাকে অনেক ঝামেলা করতে হবে আর কি। আচ্ছা কাউন্টডাউন করার ক্ষেত্রে কি হ্যাঁ ওই যে রাত 12 কাউন্টডাউন স্টপওয়াচ বানানোর ক্ষেত্রে করব কি, মানে যদি আপনি এখানে ইয়ে করতে চান ওই এগুলোর জন্য প্লাগইনই পাওয়া যায়, যে কোয়ারি হাজার হাজার প্লাগইন আছে, ওগুলোর জন্য প্লাগইন ইউজ করে ফেলবেন, ঠিক আছে। একটা প্লাগইন আছে নাম হচ্ছে কাউন্টার আপ, ঠিক আছে। কাউন্টার আপ লিখে গুগলে সার্চ করবেন, কাউন্টার আপ jQuery প্লাগইন, ঠিক আছে। এটার মধ্যে যাবেন, দেখবেন হাজার রকমের, আচ্ছা এখানে ইয়া নাই, জাস্ট এটা ডাউনলোড করবেন। আচ্ছা প্লাগইন কেমনে ইউজ করতে হয় সেটা আমরা jQuery শিক্ষা নেই, তারপরে দেখাবো না, ঠিক আছে। আচ্ছা আপাতত আমাদের এটা গেল। আর হচ্ছে যে আমাদের যখন ওই কাউন্টডাউন মানে যে ইয়ে করবো কোনো সংখ্যাকে কাউন্ট করাইতে যাব, তখন হইতেছে আমরা ঘড়িতে যাব না, তখন আর আমাদের ঘড়ির কোনো প্রয়োজন পড়বে না। তখন আমাদেরকে যেটা করতে হবে, তখন হইতেছে আমাদেরকে বলে দিতে হবে যে আমাদের সংখ্যা কত সংখ্যা থেকে কত সংখ্যা পর্যন্ত আমরা রাখতে চাই, এরপরে হইতেছে যে আমরা এটাকে লুপ করাইতে চাই, ঠিক আছে। তখন আমাদেরকে লুপ করাইতে হবে 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4, এই লুপ করা তারপরে জিনিসটাকে আনাইতে হবে, তখন আমাদেরকে লুপে যাইতে হবে। তো ওই ঘড়ির সাথে ওইটা সম্পর্ক না, ওইটা আপনি জাস্ট আলাদা ভ্যারিয়েবল নিলেন, এত থেকে এত রাখবেন, এরপরে ওইটাকে লুপ করায় তারপরে প্রত্যেকবার 1 যোগ করে বা প্রত্যেকবার 2 যোগ করে আপনি হইতেছে ওইটাকে ঘোরাবেন, আর কিছু না, ঠিক আছে। লুপ জিনিসটাই হইতেছে ঘুরান্টিস, ঠিক আছে। আচ্ছা লুপ নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা দেখছিলাম আমরা ওই যে ভিডিও যখন দেখতে দেখছিলাম হ্যাঁ অনেক হ্যাঁ ওইটাই, ওই যে ধরেন লুপ কি করে, অটো হচ্ছে যে কি করতে থাকে, শুধু ঘুরতে থাকে ব্যাপারটা এরকম, ঠিক আছে। শেষ হয়ে গেছে আবার শুরু হয়েছে, তো ওইটাই হইতেছে লুপের মাধ্যমে করতে হবে। আপনার একাধিক হচ্ছে যে মানে যতগুলা নাম্বার আপনি রাখতে চান সেই নাম্বারগুলোকে আপনি শুধু লুপ করাবেন। আচ্ছা এইটার জন্য এবার আসি আমরা, আচ্ছা এই পর্যন্ত থাকলো, এবার আমরা অন্য কিছু করব। আচ্ছা ধরেন আমার কাছে একটা ডিভ আছে, ডিভের একটা ক্লাস দেন, সাপোজ কন্টেইনার, একটা ডিভ নেন, ডিভের একটা ক্লাস দেন, কি ক্লাস দিবেন জানেন না? জানেন না না, এটা তো দরকার নেই, লেখেন রো। আরেকটা ডিভ নেন, ক্লাস দেন কল md6, এটার ভিতরে একটা ফর্ম নেন, অ্যাকশনে একটা ফাইল বানান। কি ফাইল দিবেন? ফাইলের নাম দেন হচ্ছে thanks.html। আচ্ছা এখানে লেখেন thanks.html, আপনার কাছে একটা ফাইল আসছে, এই ফর্মের ভিতরে যান, গিয়ে হচ্ছে একটা div নেন, divের একটা ক্লাস দেন mb3, তারপর হচ্ছে একটা ইনপুট ট্যাগ নেন, mb3 না ছিল ক্লাসের নাম, এখানে লেখেন হচ্ছে টাইপ ক্লাসের ক্লাস দেন, একটা ক্লাসের নাম দেন হচ্ছে ফর্ম,
কন্ট্রোল সব বুটস্ট্র্যাপের ক্লাস দিচ্ছি। সেভ করে একটা রিলোড করেন। ফর্ম কন্ট্রোল হয়ে গেছে, লেখেন কন্ট্রোল, ঠিক আছে, আসলো। একটা প্লেস হোল্ডার ব্যবহার করেন, প্লেস হোল্ডার নেন, প্লেস হোল্ডারের একটা নাম নেন, বলেন ইয়োর নেম, সেভ করেন, রিলোড করেন, ঠিক আছে, থাকলো। এইখানে রোয়ের জায়গায় লেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মাঝখানে। আচ্ছা, এই ডিফটার এবার কপির পরে, আচ্ছা কপি করেন দুইবার। হ্যাঁ, ফর্ম বানাইতেছি। ফর্ম ডিজাইন কি দেখানো হয়েছিল এর আগে কোনোদিন? কবে? ধরেন ইমেল, একটা ইনপুট ট্যাগ নেন, টাইপ ইকুয়াল টু দেন সাবমিট, একটা ক্লাস, সরি একটা ক্লাস দেন btn ডেঞ্জার দিব। আচ্ছা দিলাম, একটা রিলোড করেন। আচ্ছা ধরুন আপনার কাছে এখানে একটা ফর্ম আছে, ওকে। এবার এই ইনপুটের ঠিক পরে একটা ট্যাগ নেন। কি ট্যাগ নেবেন? ধরেন একটা স্প্যান ট্যাগ নিলেন, এটার মধ্যে লিখলেন এন্টার ইয়োর নেম, এটা একটা আইডি দেন, আইডির নাম দেন হচ্ছে নেম ইরোর, সেভ করে এখানে একটা রিলোড করেন। দেখেন এখানে একটা লেখা আসছে এন্টার ইয়োর নেম। আপনি বলবেন যে এই যে নেম ইরোর নামে যে আইডিটা আছে, এটাকে আপনি এখানে কল করলেন হ্যাশ নেম ইরোর, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বললেন যে তোমার কালার রেড করতে চাই, সেভ করে রিলোড করেন। এখানে দেখেন কালারটা রেড হয়ে আসছে। আচ্ছা, এটা মূলত ইরোর। আমরা এখন যেটা দেখতে যাচ্ছি সেটা হইতেছে এখানে যদি কেউ কোনো কিছু টাইপ না করে সাবমিটে ক্লিক করে, তাহলে সে তাকে এই ইরোরটা যেন দেখায়, ঠিক আছে, এটা আমরা তাকে দেখাতে চাইতেছি। আচ্ছা, এইখানে চলে যান, এইটার ভিতরে যে লেখাটা আছে, সরি এই যে জিনিসটা আছে, এটাকে কপি করেন, কপি করে নিচে পেস্ট করেন। এখানে এন্টার ইয়োর ইমেইল লেখেন, আর এই জায়গায় নেম ইরোরের পরিবর্তে লেখেন ইমেইল ইরোর। এটা ফেলে দেন, এটাও ফেলে দেন। আর এই যে ইমেইল ইরোর যে আইডিটা, সেটাকেও কল করেন, কল করে এইখানে এসে একটা কমা দেন এবং এখানে পেস্ট করেন, সরি একটা হ্যাশ দিয়ে, কারণ এটারও কালার কি হবে? রেড হবে, কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু আমাদের HTML এ কিন্তু আমরা এগুলো ফেলে দিছি ভিতরে সবকিছু, এর জন্য সেভ করেন, আবার রিলোড করেন। এখন দেখতে পাচ্ছি এখানে নাই, কারণ আমরা তো নরমালি এটা দেখাবো না, আমরা এটা কখন দেখাবো? যখন কেউ সাবমিটে ক্লিক করবে তখন। দেখেন এই মুহূর্তে যদি আমরা সাবমিটে ক্লিক করি, তাহলে আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, কোথায়? thanks.html, যেটা আমরা একটু আগে বানাইছি, ঠিক আছে। এইখানে আপনি এসে লেখেন যা আছে তাই, যেমন আছে তাই, সেখানে লেখেন থ্যাঙ্কস। এরপরে হচ্ছে ইন্ডেক্সে যান, এই যে লিঙ্কটা কপি করেন, থ্যাঙ্কসে আসেন, এখানে পেস্ট করেন। এই জায়গায় একটা h1.text center ক্লাস নেন, আর এখানে লেখেন থ্যাংক ইউ, সেভ করে ব্রাউজার একটা রিলোড করেন। বুঝতে পারছি? তার মানে যখন এখানে কেউ ক্লিক করবে তখন তাকে বলবে থ্যাংক ইউ। কিন্তু আমরা কোনো কিছুই না দিয়ে দিলাম, তারপরে তাকে থ্যাংক ইউ দেওয়াটা তো বেশি বেশি হয়ে গেল। আমরা চাচ্ছি যখন তার নাম, তার ইমেল দিয়ে তারপরে ক্লিক করবে, তারপরে আমরা বলবো থ্যাংক ইউ। এর আগে তাকে আমরা থ্যাংক ইউ কোনো কিছু বলবো না। HTML দিয়ে আমরা এটা এমনিতেই করতে পারি। আমরা জানি প্রত্যেকটা ফিল্ডে আমরা একটা রিকোয়ার্ড নামক ফিল্ড ব্যবহার করতে পারি, এবং ওই রিকোয়ার্ড ফিল্ডটাকে দিয়েই আমরা কাজ করতে পারি। কিন্তু আমরা এখন রিকোয়ার্ড ফিল্ডটা নিয়ে কাজ করব না, আমরা এখন নিজেরা বানাইতে চাচ্ছি, মানে ওই যে ইরোর মেসেজটা যেন দেখায়। আর নরমালি রিকোয়ার্ড দিলে HTML তো যে একটা পপআপ দেখাই দিবে। আচ্ছা, সেটাও চাইলে কেউ করে ফেলতে পারেন। আচ্ছা, এখন এই প্রত্যেকটা ইনপুটের একটা করে আইডি লাগবে। এখানে দেন একটা আইডি দেন, আইডির নাম দেন। এটার কিসের জন্য নিছিলাম? ইউজার নেম। তো এটার নাম দেন হচ্ছে ইউজার নেম। এই
এটারও একটা আইডি দেন, নাম দেন হচ্ছে ইউজার মেইল। আচ্ছা, তাহলে আমাদের দুইটা আইডি গেল, ঠিক আছে? আচ্ছা ফাইন। এরপরে আর কিছু দরকার আছে? নাই, আপাতত আর কিছু দরকার নেই। এবার জাভাস্ক্রিপ্টে আসেন। জাভাস্ক্রিপ্টে এগুলো তো উপরে আছে, উপরেই থাকুক। এইখানে আমরা এখন এটা নিয়ে কাজ করব। প্রথম বিষয় হলো আমরা বলবো যে যখন সাবমিট করবে তখন যেন ওটা দেখা যায় যদি ফাঁকা থাকে। আচ্ছা, তার মানে আমাদের আগে ভ্যারিয়েবলের মধ্যে প্রত্যেকটাকে আগে ধরে নিতে হবে, না ধরলে আসলে হবে না। আচ্ছা, তো একটা ফাংশন বানান আগে। ফাংশনের একটা নাম দেন, ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, ফাংশনের নামই তো দেই নেই। ফাংশনের নাম দিলাম হচ্ছে ভ্যালিডেশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এটার ভিতরে কিছু বানাবো। প্রথমত আমরা একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলের নাম দেন হচ্ছে ইউজার নেম, ঠিক আছে? বা এইভাবে লেখেন ইউজার নেম ইকুয়াল সাইন, এখানে লিখবেন সরি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির নামটা এখান থেকে কপি করে নিয়ে আসেন। এই যে ইনপুটের যে আইডি নাম কি ছিল? ইউজার নেম। এইখানে এসে ওইটাকে ধরেন, ঠিক আছে? তা আমি একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে কি করলাম? ইউজার নেমকে কল করে ধরে নিলাম। কন্ট্রোল ডি প্রেস করেন। আচ্ছা, কন্ট্রোল ডি প্রেস করাটা ভুল হয়েছে, যাই হোক। এখানে নাম দেন ইউজার মেইল, আর এখানে আমাদেরকে কি করতে হবে? ওই আইডিটার নাম দিতে হবে ইউজার মেইল। এটা কার আইডি দিলাম? এই যে ইনপুটের আইডি, বুঝতে পারছি? আচ্ছা, এগুলো ধরে আমরা শুধু কি করলাম? এখান থেকে এটা তো শেষে আছে, তাই এটাকে আপনি এখানে একটা সেমিকোলন দিয়ে বলে দেন যেটা আমরা শেষ করছি। আচ্ছা, তাহলে আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, মনে রাখেন। একটা ভ্যারিয়েবলের নাম হচ্ছে ইউজার নেম, আর একটার নাম হচ্ছে ইউজার মেইল। ইউজার নেম ভ্যারিয়েবলের মধ্যে আমরা কাকে ধরছি? ইউজার নেম ইনপুটটাকে ধরছি, আর ইউজার মেইলের মধ্যে ইমেইলের ইনপুটটাকে ধরছি। আচ্ছা, ধরছি। এবার আমাদের কাজ হবে, যদি আমরা মানে আমাদের এই যে এটাকে তো ধরাই আছে এখানে, তার মানে এখন আর পুরোটাকে কল না করে আমরা শুধু এটাকে কল করতে পারি। আবার এটা না নিলেও হতো, তাহলে কি করতে হতো? পুরোটাকে কল করতে হতো। আচ্ছা, আমরা শুধু এখন বলবো ইফ ইউজার নেম যদি কখনো ফাঁকা থাকে, বুঝতে পারছি? ইউজার নেম যদি কখনো ফাঁকা থাকে তাহলে আমরা কি করতে দিব না? সাবমিট হইতে দিব না। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, ওকে। তা আমরা এই জিনিসটার জন্য এখানে বলবো ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখানে বলবেন ইফ ইউজার নেম ডট ভ্যালু ইকুয়াল ইকুয়াল ফাঁকা, কিছুই না, একটা স্ট্রিং। এটার মানে কি? ইউজার নেম ডট ভ্যালু, ইউজারের নেমের যদি কোনো ভ্যালু থাকে, ইকুয়াল ইকুয়াল ফাঁকা, ফাঁকা মানে কিছুই না, তাহলে এটার ভিতরে প্রবেশ করো। প্রবেশ করে এখানে কিছু তুমি দিয়ে দাও। এখানে আমরা কি করব? এখানে আমরা ওই লেখাটা দেখাইতে চাইতেছি। কোনটা? এই যে এইখানে যেটা ছিল নেম ইরোরের মধ্যে কিছু একটা লেখা দেখাইতে চাচ্ছি। তা আমরা এইটাকে এখন কল করব। এখানে এসে বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম হচ্ছে নেম ইরোর ডট ইনার এইচটিএমএল ইকুয়াল সাইন, এখানে লিখবো এন্টার ইয়োর নেম। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে কি হলো? আমরা বললাম ভ্যারিয়েবলের মধ্যে ইউজার নেমকে ধরলাম, আর এখানে বললাম ইউজার নেম ডট ভ্যালু যদি কখনো ফাঁকা থাকে তাহলে আমরা কি করব? ওই আইডিটাকে, ওর স্প্যানের যে আইডি সেটাকে ধরে বলবো যে তোমার নামটা আগে দাও। কিন্তু সেভ করেন, সেভ করে ব্রাউজারে এসে রিলোড করে ক্লিক করেন, কিছুই হয় নাই। কেন বলেন তো? কেন? হ্যাঁ, ফাংশন নিছি আমরা একটা। এই ফাংশনটাকে যদি রান না করেন তাহলে কি কাজ করবে? করবে না। এই ফাংশনটাকে রান করব। ধরেন আমরা এখানে কল করলাম, সেভ করেন, ব্রাউজারে এসে রিলোড করেন। এবার দেখেন আগেই বসে গেছে, ঠিক আছে? বেশি বুঝে গেছে না? কারণ কি? আমরা তো বলছি যদি ফাঁকা থাকে, তাদের তো ফাঁকাই আছে, ফাঁকা আছে না? এটার মধ্যে কি কিছু আছে? নাই। আচ্ছা, যদি ফাঁকা থাকে তাহলে এটা বলবে তো বসে গেছে। এক্স্যাক্টলি। তা আমরা কি করব? এই জিনিসটা এইখানে কল না করে এইখানে গিয়ে ফর্মের মধ্যে এসে একটা ইভেন্ট ব্যবহার করব যেটার নাম হচ্ছে অন সাবমিট।
এই অন সাবমিট ফাংশনের মধ্যে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সেভ করে রিলোড করেন। এখানে একটু তাকায় থাকেন, ক্লিক করেন, আসছিল আসছে কিন্তু আমরা কি থ্যাংক ইউ বলতেছে। আচ্ছা এখানে আবার রিলোড করেন, ক্লিক করেন, আসছে, আবার রিলোড করেন, ক্লিক করেন, আসছিল। মানে এত ফাস্ট আসতেছে দেখা যাচ্ছে না আর কি, আবার চলে যাচ্ছে। কারণ সাবমিটের মধ্যে আপনি বলে দিবেন, সরি ফর্মের মধ্যে আপনি বলে দিবেন অ্যাকশন হবে thanks.html, ও ফর্ম তার অ্যাকশন ঘটাবেই, ঠিক আছে। আর ফাংশন তার কাজ যেটা ছিল সেটাও সে করতেছে, দুজনে একসাথেই করতেছে। এই জন্য আপনাকে এইখানে এসে বলতে হবে, যখন এরকম ফাংশন যার অ্যাকশনকে আপনি বাধাপ্রাপ্ত করতে চাচ্ছেন তাকে বলবেন রিটার্ন ফলস, ঠিক আছে। অর্থাৎ এই রিটার্ন ফলসটা মানে হইতেছে এখন সে হচ্ছে যে কি বলে তার রিটার্নটা এখন আর ঘটবে না অ্যাকশনটা। তবে যখন কখনো কোনো ফাংশনে রিটার্ন ব্যবহার করবেন তখন এই অন সাবমিটে ফাংশনকে কল করার সময় আপনাকে বলে দিতে হবে রিটার্ন। প্রথমে কি লিখতে হবে? রিটার্ন, তারপরে হচ্ছে আপনাকে ওই ফাংশনের নামটাকে কল করতে হবে। বুঝতে পারছি? এখন যদি ব্রাউজারে এসে রিলোড করেন, এবার যদি ক্লিক করেন, এখন আর কি হচ্ছে না, যাইতে পারতেছেন, এখন সেই অ্যাকশনটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন যখন আপনি এখানে কিছু লিখবেন, এবার যদি ক্লিক করেন তাহলে আপনাকে বলবে থ্যাংক ইউ। বুঝতে পারছি? তার মানে আমরা এটাকে আটকাইতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আর কিছু না, কাজ তো বুঝেই গেছেন, এবার ইমেলের জন্য করতে হবে। এখন আপনি ওই এটার মধ্যে যাবেন, গিয়ে সরি এইটাকে ধরবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল কি, এখানে কি দিবেন? মেইল। এইখানে নেমের পরিবর্তে কি দিবেন? ইমেল। আর নেম ইররের পরিবর্তে এখানে কি দিবেন? ইমেইল ইরর নাকি মেইল ইরর? মেইল ইরর। আচ্ছা যাই হোক, এখানে কিছু একটা লেখেন, ধরেন আপনার নাম দিলাম, ক্লিক করেন, হয় নাই। ও রিটার্ন HTML আমরা ইয়াটা দেইনি তো, তার HTML তার কিছু দেওয়ার নাই। এখানে দেখেন এই যে ইমেইল ইরর, এইখানে আপনাকে কি লিখতে হবে? ইমেইল ইররের মধ্যে এটা লিখতে হবে। সেভ করে আবার একটা রিলোড করেন, নাম দিলাম, ক্লিক করেন। বুঝতে পারছি? এই হতেছে কাহিনী। আচ্ছা, এইভাবে আপনি এটা কি করলেন? আটকাই দিলেন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখাই। অনেক সময় আর বাকিগুলো সেম। আচ্ছা, আরেকটা জিনিস, অনেক সময় পাসওয়ার্ড ফিল্ড থাকে, ওটা এইভাবেই করবেন। পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে অনেক সময় রিএন্টার পাসওয়ার্ডের কথা বলে, তখন কি করবেন? তখন বলবেন ওই যে দুইটা পাসওয়ার্ডের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ফিল্ড নেবেন, তবে দুইটা আইডি থাকবে। একটা থাকবে ধরেন পাসওয়ার্ড, আর একটার নাম থাকবে রিটাইপ পাসওয়ার্ড, ঠিক আছে। আবার একটা কন্ডিশন সেট করবেন, যদি পাসওয়ার্ড ডট ভ্যালু ইকুয়াল না নট ইকুয়াল। আর নট ইকুয়াল কিভাবে লিখতে হয় এখানে আমি একটু দেখাই দিই। নট ইকুয়াল লেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হইতেছে, এই জায়গায় দেখাই, ইকুয়ালের আগে একটা এক্সক্লেমেটরি, এটার মানে হইতেছে নট ইকুয়াল। তো আপনাকে এখানে কন্ডিশন দিতে হবে পাসওয়ার্ড ডট ভ্যালু নট ইকুয়াল রিটাইপ পাসওয়ার্ড, মানে রিটাইপ পাসওয়ার্ড ডট ভ্যালু, ঠিক আছে। যদি হয় তাহলে এখানে কি করতে চান সেটা দেখাবেন। তখন আপনি এখানে লিখে দিলেন পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, ঠিক আছে। এই টাইপ কিছু একটা আপনি এখানে বলে দিলেন। এভাবে আপনি করতে পারেন। তো আমি আপাতত এরকম রাখলাম। আমি যেটা দেখাতে চাইতেছি সেটা হইতেছে, সরি এখানে একটা রিলোড করেন, এখানে আমি দিলাম, ঠিক আছে। ক্লিক করেন, দেখেন এখানে কোনো কিছু নাই, কারণ আমি কি করছি? স্পেস দিছি, কাউন্ট করে ফেলতেছে। এই স্পেসকে যেন কাউন্ট না করে এই জন্য বলবেন ডট ট্রিম, ঠিক আছে। এখানেও বলবেন ডট ট্রিম। না, কিছু লিখতে হবে না, এটা একটা মেথড জাস্ট। ট্রিম মানে হইতেছে যদি কোনো স্পেস থাকে তাহলে ট্রিম করে ফেলবে। অর্থাৎ আপনি যদি এখানে স্পেস দেন, ক্লিক করেন, এখন আপনাকে বলবে যে না, শুধু স্পেস দিয়ে তুমি যাইতে পারবা না, ঠিক আছে, পালাবি কোথায়, কি হচ্ছে কাহিনী। আচ্ছা, আরেকটা জিনিস হলো এগ্রি বাটন। অনেক সময় অনেক ইয়ের মধ্যে থাকে যে টার্মস এন্ড কন্ডিশনে আগে চেক করেন,
তারপরে দিবেন। তো এটা আবার একটু ভিন্ন হবে। এটাকে কপি করে পেস্ট করেন, এটা ফালাই দেন। এখানে একটা ইনপুট ট্যাগ নেন, টাইপ ইকুয়াল টু দিলেন চেক বক্স, ঠিক আছে। এরপর কি করবেন, আর কি দিবেন, এটা একটা আইডি দেন, এটার নাম কি দেওয়া যায়, টার্মস এন্ড কন্ডিশন, টিএনসি, ঠিক আছে। এটা একটা আইডি দিলাম হচ্ছে টিএনসি বক্স, এরকম কিছু দিলাম। আচ্ছা গেল। এরপর একটা লেভেল ট্যাগ নেবেন, লেভেলের মধ্যে কি লিখবেন, টিএনসি বক্স। এই যে আইডিয়াল লেভেল তো সেম রাখতে হয় জানি। এখানে কিছু একটা লেখেন, ধরেন আই এগ্রি লিখলাম, সেভ করেন, ক্লিক করেন, এই আসছে, ভালো কথা। এখন কাহিনী কি, কাহিনী হইতেছে যখন এটার মধ্যে ক্লিক না করবেন মানে তখনই হইতেছে যে ভেজালটা হবে। তো এটার জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই আইডিটাকে ধরতে হবে। লিংক দিতে হবে না? কিসের লিংক? ওই কি কি থাকবে, আই এগ্রি, ওই যে টার্মস এন্ড কন্ডিশনের লিংক ওটা দিয়ে দিন, ওটা তো একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিবেন, সমস্যা কি, ওটার সাথে আমাদের সম্পর্ক নাই তো। আপনি ধরেন আপনি হইতেছে যে একটা নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেবেন, এখানে একটা হ্যাশ দিয়ে আপনি লিখলেন, বুঝতে পারছি। এরকম বুঝতে পারছেন, এর মধ্যে ক্লিক করলে সে না হয় এটা দেখলো, দেখুক গা, সেটা বাদ দেন। আচ্ছা, তো এইখানেও একটা আইডি দিয়ে দেন, এটাও আমাদের ধরতে হবে। এটার নাম দেন হইতেছে এগ্রি। আচ্ছা, এবার কাজ কি, এই আইডিটাকে ধরেন, এইখানে ভ্যারিয়েবল গুলাকে কল করছিলাম, এটাও যেহেতু ইনপুট এখানেও কল করেন। এখানে নাম দেন হচ্ছে কি দিবেন, ইউজার টিএনএস টিএনসি ইকুয়াল সাইন দেন। এরপরে বলেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা এখানে শুধু না ধরে লিখবেন চেকড, ঠিক আছে। আচ্ছা দেখেন, ইউজার টিএনসি ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কাকে ধরলাম, একটা ইনপুটকে ধরলাম। কোন ইনপুটকে ধরলাম, চেক বক্সের যে ইনপুট সেটাকে ধরলাম, ধরে বললাম ডট চেকড। এখন এখানে এই ডট চেক মানে হইতেছে এইটা, এই ইনপুটটা চেক হইছে কি হয় নাই। যদি চেক হয় তাহলে একটা বুলিয়ান ভ্যালু দিবে ট্রু, যদি চেক না হয় তাহলে বুলিয়ান ভ্যালু দিবে ফলস, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা বলবো আমরা কখন তাকে আটকাবো, যদি ফলস হয় আমরা বলবো যখন ফলস হবে এইটা, তখন কি হবে, আটকায় দিব। এই জায়গাটায় তাহলে কি বসবে, এই ভ্যারিয়েবলের মধ্যে চেক হইলে ট্রু বসবে, চেক না হলে ফলস বসবে। এখন আপনি এখানে গিয়ে বলেন ইফ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এইখানে বলবেন ইউজার টিএনসি ইকুয়াল ইকুয়াল যদি ফলস হয়, বুঝতে পারছি, মানে এটার মধ্যে যদি কে বসে, ফলস বসে, তাহলে আমরা এখানে কি করতে চাই, আটকায় দিতে চাই। তো এখানে বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নাম কি কি ছিল, এগ্রি, ধরেন এটাকে ধরলাম, আচ্ছা এগ্রিকে ধরে বললাম ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু রেড, রিটার্ন ফলস, ঠিক আছে। কি করলাম আমরা, ওই লেভেলটাকে ধরে জাস্ট কালারটাকে লাল করে দিলাম, আর কিছু করি নাই, ঠিক আছে। তো সেভ করেন আর ব্রাউজারে এসে রিলোড করেন, এখানে নাম দেন, এখানে একটা ইমেল দেন, ধরেন দিলাম। এবার ক্লিক করেন, দেখেন যেটা রেড হয়ে গেছে, চেক করে তারপরে ক্লিক করেন, তারপরে বলবে থ্যাংক ইউ, বুঝতে পারছি। মাত্র যে জিনিসটা সাবমিট করছেন ওটা কি আবার যে আমাদের যে ইন্ডেক্সটা বানাইছিলাম থ্যাংক ইউ যে আপনাকে দিয়েছে ওটার ভিতরে যে অ্যাড হইছে, কোন জায়গায় বুঝিনি, মানে মাত্র আপনি আপনার নাম আর হচ্ছে ইমেলটা দিলেন না, ইমেলটা কই গেছে যে থ্যাঙ্কস ডট, কোথাও যায় নাই, আমরা তো কোথাও পাঠাই নাই, ডাটাবেস তো কানেক্ট করা হয়নি, ওটা কোথাও যাবে না। সাবমিট করে তাহলে আছে,
হ্যাঁ সাবমিট করলে শুধু এই জিনিসের থ্যাঙ্কসটা দেখাবে, কিন্তু ডাটাগুলো কই যাচ্ছে? ডাটাগুলো নরমালি কোথাও যাচ্ছে না। যখন ডাটাবেস যখন করবেন তখন। আরেকটা বিষয়, এই যে ফর্ম ভ্যালিডেশন আমরা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করলাম। নরমালি আপনারা যখন ওয়েব ডেভেলপমেন্ট করবেন তখন কিন্তু আসলে একটা পিএইচপি দিয়ে করবেন, ঠিক আছে? কারণ ফর্ম ভ্যালিডেশনের ফর্মের ডাটাগুলো কিন্তু দেখা যায় যে ডাটাবেজের সাথেই সম্পর্কযুক্ত থাকে। ডাটাবেজের সময় অনেক সময় আমাদের মিলাইতে হয় এটার সাথে ওইটা, ওইটার সাথে এটা, ঠিক আছে? তখন ওই পাসওয়ার্ড মিলাইতে হয়। ধরেন ইউজার নেম পাসওয়ার্ড দিল একজন, দেওয়ার পরে মিললো কি মিললো না সেটা কোথা থেকে চেক করবে? ডাটাবেস থেকে চেক করবে। তো এগুলো মূলত আমাদের পিএইচপি দিয়ে করতে হবে, কারণ আমরা পিএইচপি নিয়ে যখন কাজ করব তখনই মূলত আমাদের ডাটাগুলোকে আমরা ডাটাবেসে পাঠাবো, পিএইচপি মাইস্কিল, তখন আমরা যাব। তবে যখন আপনি যদি পিএইচপি ডেভেলপার না হয়ে নোড.জেএস দিয়ে কাজ করেন তখন আপনাকে আবার ওই নোড.জেএস দিয়ে করতে হবে, মানে ওই জেএস দিয়ে করতে হবে। সেটা ডিপেন্ড করবে আপনারা কে কোন লাইনে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন। কি আরে ঘুমাইতে দেন না, একটু আরাম করে, আরামে একটু ঘুমাইতেছে। কিছুই করে না। করেন না স্যার। এক একজন এক এক কথা কয়।